13 নম্বরটা দিয়ে নিব। বলা হচ্ছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল 2,280 টাকা হলো। তো এটা হচ্ছে আমার উদ্দীপক। সৃজনশীলের ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে উদ্দীপক কি বলছে এবং উদ্দীপক অনুসারে কিন্তু আনসারটি করতে হবে। আপনারা এই যে দুইটা প্রশ্ন খ আর গ নাম্বার, অর্থাৎ 2 আর 3 নাম্বারটি অবশ্যই উদ্দীপক আকারে কিন্তু আসে। ক নাম্বারটা উদ্দীপক আকারে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু আবার উদ্দীপক অনুসারে 1 2 3 তিনটে প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তো যখনই হচ্ছে আপনারা হচ্ছে সৃজনশীল আনসার করবেন, তো আপনাদের প্রথমেই মাথায় রাখতে হবে আপনারা হচ্ছে এই উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে, কি বলা হচ্ছে সেটা আপনারা দেখে নিতে হবে, তারপর হচ্ছে এই 3টি প্রশ্নের উত্তরটি করবেন। তো প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা দেখে নিলাম, তারপরে হচ্ছে 3টি প্রশ্ন দেখে নিব। বলা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখতে হবে, তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র জানি। তারপর হচ্ছে মূলধন নির্ণয় করতে হবে, তো এই দুইটা থেকে আমরা মূলধন বের করতে হবে এই অংশ থেকে। তারপর হচ্ছে একই হারে মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এই যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, তো এই প্রশ্নটা হচ্ছে আপনাদের এই যে অনুশীলনী যে ম্যাথগুলো সমাধান করা হয়েছে, ঠিক এই অনুশীলনী ম্যাথের মতোই হুবহু কিন্তু এই 3টা প্রশ্ন দেওয়া আছে। তো পরীক্ষার ক্ষেত্রে যখন আসবে ঠিক সেম কিন্তু বইয়ের থেকে আসবেই অঙ্ক। যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে 19,500 আছে, এটা অন্যরকম আসতে পারে, কিংবা এখানে বলা হচ্ছে পার্থক্য নির্ণয় করো, তখন কিংবা পার্থক্য নাও বলতে পারে, কিংবা 1 বছরের জন্য বলতে পারে। কিন্তু আপনারা যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে যে কোনো ধরনের ম্যাথই আসুক না কেন, সৃজনশীল আসুক বা যে কোনো রকম প্রশ্নটা আসুক, আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। তাহলে প্রথমে আমরা ক নম্বর থেকে হচ্ছে আমরা সমাধান করে নিব, আর বাকি দুটি হচ্ছে মুছে দিতেছি। তো এটা যদি আপনাদের কাছে প্রশ্ন না থাকে অবশ্যই আপনারা প্রশ্নটা খাতায় তুলে নেবেন, আর হচ্ছে আমি ক নম্বর প্রশ্নটি থেকে সমাধানটা শুরু করব। তো এই প্রশ্নে হচ্ছে মুনাফা নির্ণয় করো। তো আমরা মুনাফা হচ্ছে যেহেতু প্রশ্নে চক্রবৃদ্ধি মুনাফা উদ্দীপকটা দেওয়া আছে, আমরা চক্রবৃদ্ধি মুনাফা লিখতে পারবো। তো যদি যেহেতু মুনাফা বলছে আমরা কি করব, দুইটাই লিখে দিব। তো দুইটাই লিখলে হচ্ছে আপনার মার্ক কমার কোনো সম্ভাবনা নাই, এবং স্যার কখনো কোনো স্যার দেখলে হচ্ছে আপনাকে আরো ভালো মার্ক দিবে অন্য ম্যাথের ক্ষেত্রে। যদি আপনার কোনো সমস্যা হয় সেটাও এইটা দিয়ে কভার করে দিবে, কারণ মুনাফা নির্ণয়ের সূত্র বলা হচ্ছে, এখানে চক্রবৃদ্ধি মুনাফা উদ্দীপক বলা হচ্ছে, কিন্তু আপনি মুনাফা নির্ণয়ের দুইটি সূত্রই লিখে দিবেন। তো আমরা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র জানি, যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি লিখবো, সরল মুনাফার ক্ষেত্রে একটা লিখবো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লিখবো। তাহলে আমরা প্রথমে সরল মুনাফা লিখবো। সরল মুনাফা আমরা জানি লিখতে হবে সরল মুনাফা I ইকুয়ালস টু PNR, এটা হচ্ছে আমার একটা সূত্র। এরপরে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা দেখব। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটা হচ্ছে C মাইনাস P, অর্থাৎ সবৃদ্ধি মূল মাইনাস মূলধন, এটা লিখে দিব। তো এটা লেখার আগে হচ্ছে আমরা প্রথমে এই ডান সাইডে আমরা এগুলার মিনিংটা লিখে দিব। I ইকুয়ালস টু সরল মুনাফা, আচ্ছা সরল মুনাফা তো I লিখেই আছে, আমরা I আর লিখতে হবে না। তো আমরা লিখবো কি P ইজ ইকুয়াল টু মূলধন, তারপর N ইকুয়ালস টু সময়, এবং R ইকুয়ালস টু কি মুনাফার হার। মুনাফার হার, আচ্ছা আমাদের শেষ। আবার কি চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র লিখছি, আবার হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা লিখবো। তো চক্রবৃদ্ধি মুনাফা, তো চক্রবৃদ্ধি মুনাফা কি সবৃদ্ধি মূল মাইনাস হচ্ছে মূলধন C মাইনাস P ইকুয়ালস টু কি P ইন্টু A প্লাস R টু দি পাওয়ার N। এখন C কি, সিটা এই পাশে লিখে দিবেন। C হচ্ছে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, P হচ্ছে মূলধন, R হচ্ছে মুনাফার হার, N হচ্ছে সময়। তাহলে দেখেন আমরা দুইটাই সূত্র পেয়ে গেছি, যে এখানে হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা মুনাফার নির্ণয় সূত্র বের করছি, আবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফার লিখে দিছি। তো আমাদের প্রশ্ন কিন্তু উত্তর শেষ। মুনাফা নির্ণয়ের সূত্র আমরা দুইটা জানি, দুইটাই লিখে দিব, এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তো আশা করি ক নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এর পরবর্তী প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে মূলধন নির্ণয় করতে হবে, আবার কি মূলধন হচ্ছে উদ্দীপক অনুসারে আমরা নির্ণয় করতে হবে। আপনারা কখনোই PNR এরকম কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় বলা হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে ধরে নিতে হবে, ধরি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফায় 1 বছরান্তে সবৃদ্ধি মূল, এইরকম লিখতে হবে। তো আমরা কি লিখবো, চক্রবৃদ্ধি মুনাফায় 1 বছরান্তে সবৃদ্ধি মূল। ধরি চক্রবৃদ্ধি মুনাফায় 1 বছরান্তে সবৃদ্ধি মূল
সি ইকুয়ালস টু পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এন। এটা কোন জায়গা থেকে আসছে? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র জানি, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রটা আমরা হচ্ছে মুখস্থ জানি, এটা আমরা জানি সূত্র হতে আসছে। সরি, এখানে একটু সমস্যা হচ্ছে যে সবৃদ্ধি মূল তো অলরেডি আমাদের দেয়া আছে। দেখেন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা 1 বছরান্তে সবৃদ্ধি মূল সি কত দেয়া আছে? 19,500। সবৃদ্ধি মূল ইকুয়ালস টু সি, আমরা জানি সি ইকুয়ালস টু সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন যেটাই বলা হয় সেটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার মান কত আছে? 19,500 টাকা, 19,500 টাকা। তো এখন দেখেন আমরা এই সি এর মানটা জানি, সবৃদ্ধি মূলের সূত্র আমরা জানি কি, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সবৃদ্ধি মূলের সূত্র। তো এই সূত্রটা আমরা এখন বসাবো, কারণ এই সূত্র সবৃদ্ধি মূলের সূত্র বসানোর পরই হচ্ছে আমরা মূলধন নির্ণয় করতে পারবো। তাহলে সি এর মানটা আমরা বসাই দিব। তো সি ইজ ইকুয়াল টু কি, পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার। এখন এন এর মান কত? 1 বছর আনতে যেহেতু বলা হচ্ছে, তাহলে এন এর মান হচ্ছে 1 বছর ইকুয়ালস টু 19,500। এটা সমীকরণ 1 দিবেন। আর n ইকুয়ালস টু 1 বছর লিখে দিবেন, n ইকুয়ালস টু 1 বছর। আচ্ছা, এটা হচ্ছে আমার 1 বছর আনতে শেষ। কিন্তু তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় এখানে 2 বছর আনতে সবৃদ্ধি মূল দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো? আবার চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর আনতে সবৃদ্ধি মূল সি ইকুয়ালস টু কত দেওয়া আছে? সি ইকুয়ালস টু দেওয়া আছে 20,280 টাকা। তো সি ইকুয়াল টু যদি 2,280 টাকা হয়, এটা হচ্ছে আমাদের আরেকটা সি। এই সি এর মান কিন্তু 2 বছর আনতে, তাহলে আমরা এই মানটা বসাই দেব 2,280 টাকা। এখন এই সি এর মানটা কি 2 বছর আনতে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি বা পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার, এই যে 2 বছর আনতে সেজন্য এন এর মানটা হবে 2 ইকুয়ালস টু 2,280 টাকা। আচ্ছা, টাকা লেখা লাগবে না যেহেতু আমরা সমীকরণ তৈরি করতেছি। তাহলে এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ, n ইকুয়ালস টু 2 বছর। তো দেখেন আমরা দুইটা সমীকরণ কিন্তু আমরা নির্ণয় করা শেষ। এখন সমীকরণ নির্ণয় করা শেষ হলে হচ্ছে আমরা সমাধান করতে পারবো খুব সহজে। তো এই রকম একটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করে দিয়েছি। এটা হচ্ছে আপনাদের 9 নাম্বার প্রশ্ন, সেম হুবহু কিন্তু 9 নাম্বার প্রশ্ন, শুধু হচ্ছে সংখ্যাটা কিন্তু চেঞ্জ আছে। তো সংখ্যা চেঞ্জ থাকলে কোনো সমস্যা নেই, আমরা নিয়মটা কিন্তু ফলো করব। তাহলে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করব, তাহলে 2 ভাগ 1, অর্থাৎ সমীকরণ 2 থেকে 2 কে আমরা 1 দ্বারা ভাগ করছি, ইমপ্লাইজ দ্যাট যেটা হবে এটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি লিখব? p ইনটু 1 প্লাস r, অর্থাৎ সমীকরণ 2 নাম্বারটা বসাই দিছি। n এর মানটা হচ্ছে 2 ইকুয়ালস টু আমরা কত পাইছিলাম? 2,280। এটা ভাগ হচ্ছে এটা লিখব। তো p ইন্টু 1 প্লাস আর, এটা সমীকরণ 2 এর, তাহলে ভাগ দিব সমীকরণ 1 এর এটা দ্বারা, 1 প্লাস আর টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু। তো এটা কত আছে? সমীকরণ 2 এটা উপরে লিখবো, যেহেতু 2 কে ভাগ করব 1 দ্বারা, সেজন্য 2,280 ভাগ হবে 19,500। এখন দেখেন এটা কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? যে স্কোয়ারটাকে 2 বার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি, p ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর। যারা হচ্ছে আমার আগের ম্যাথটি দেখেনি, 9 নাম্বার প্রশ্নটি, এই 9 নাম্বার প্রশ্নটি দেখে যদি আপনারা একটু আইডিয়া পান, কারণ 9 নাম্বার প্রশ্নে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করেছি যে এই জায়গা থেকে এই জায়গা কিভাবে এসেছিল, কিংবা হোল স্কয়ার কিভাবে আসছিল, a প্লাস বি হোল স্কয়ার, এইরকম আমি ভেঙে ভেঙে আলোচনা করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে 9 নাম্বার প্রশ্নটি দেখে আসবেন, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। আর যদি নাও বুঝেন তাহলে আবার জানালে আমি হচ্ছে আবারও লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো p ইন্টু 1 প্লাস আর, এটা হচ্ছে 1 দেওয়া যে কথা, না দেওয়া সেম কথা। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখুন কত আসতেছে, 2028 ভাগ 1950, 1950টা চলে আসছে আমাদের, এটা মান 1950। এখন দেখেন এটা কিন্তু 1 প্লাস আর কাটা যায়, তারপর পি আর পি বাদ যায়। তো এখানে দেখেন কি 1 প্লাস আর ইকুয়ালস টু, এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে মান আসতেছে, তো আমরা এটা ভাগ না করে এরকম যদি লিখে দিই তাহলে হচ্ছে 2028 ভাগ হচ্ছে 1950। তো এখন দেখেন এই আর এর মানটা আমার বের করতে হবে। তো আর এর মান বের করার জন্য আমরা হচ্ছে উপরের লাইনটা মুছে দিতেছি। উপরের লাইনগুলো আপনারা এই লাইনের পর আবার উপরে চলে আসবেন। তো উপরের লাইনগুলো আমি মুছে দিতেছি। এই মূলধনও নির্ণয় করতে হবে, এটা আমি মুছে দিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। জায়গায় একটু কম আছে তাই সমস্যা হচ্ছে। তো আমি কি করলাম, উপরে নিয়ে আসলাম। তো 1 প্লাস আর আছে, আমরা আর এর মান বের করতে হবে। আর ইকুয়ালস টু 1 এদিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে। তাহলে 2028 ভাগ 1950 মাইনাস 1, যদি এটা হয় তাহলে আমরা যদি লসাগু নিই তাহলে 1950 হবে 2028 মাইনাস 1950। যদি আমরা এটা
বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে মান আসতেছে কত দেখি। তো এখন হচ্ছে বিয়োগ করলে 78 থাকে, তাহলে এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 1/25 থাকে। তাহলে দেখেন আমরা আর এর মানটা পেয়ে গেছি। এখন এই আর এর মানটা হচ্ছে আমি সমীকরণ যে কোনো একটাতে বসাই দিলে আমি পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা আর এর মানটা বের করে দিচ্ছি, তাহলে আর ইকুয়ালস টু লিখবো এরপরে লাইন আর ইকুয়ালস টু 1/25 ইমপ্লাইজ দ্যাট সমীকরণ 2 এ বসালে কিন্তু স্কয়ার চলে আসতেছে। তো আমরা সমীকরণ 2 দেখছিলাম, তো আমি যেহেতু মুছে দিচ্ছি আপনারা দেখাতে পারতেছি না, তো এই জায়গা থেকে আমি দেখাবো যে সমীকরণ 1 এটা ছিল p * 1 + r টু দি পাওয়ার 1 = 19500, আর p * 1 + r টু দি পাওয়ার 2 r হোল স্কয়ার = 2280, এটা ছিল সমীকরণ 2। কিন্তু সমীকরণ 2 এ যদি আমি r এর মানটা বসাই তাহলে মানটা অনেক বড় আসবে, কারণ স্কয়ার আছে। তো এখানে কিন্তু স্কয়ার নাই, এক আছে, এটা দেয়ারই কথা না দেয়ার কথা, সেক্ষেত্রে আমার অঙ্কটা কিন্তু সহজে হয়ে যাবে। তাহলে আমি ইমপ্লাইজ দ্যাট 1 এ বসাবো। ইমপ্লাইজ দ্যাট 1 এ বসালে কি হবে, p * 1 প্লাস আর এর মান হচ্ছে 1/25, 1/25 উপরে হচ্ছে পাওয়ার 1 = 19500। তো এখন হচ্ছে আমরা লসাগু করে দিব। লসাগু করে দিলেই কিন্তু মান আমাদের মোটামুটি চলে আসতেছে। তো লসাগু করলে আমি এই নিচের লাইনগুলো আবার মুছে দিতেছি। তখন লসাগু করেন, তো পি এটা থাকবে, তো নিচের লসাগু যদি 25 করি তাহলে 25 প্লাস 1 = 19500, বা এটা পি এর জায়গায় থাকুক, সমস্যা নাই। আর 25 দেখেন এইদিকে ভাগ আছে, এইদিকে গেলে গুণ হবে, তো আমরা লিখবো 19500 ইন্টু 25, আর এটা যোগফল হচ্ছে 26। এই 26টা এইদিকে গেলে কিন্তু এটা গুণ আছে, এইদিকে গেলে ভাগ হবে, এটা আমরা ভাগ করে দিব। এখন দেখেন ভাগ করলে 19500 কে 26 দিয়ে ভাগ করলে যা হবে বা গুণ করলে যা হবে সেটাই হবে আমাদের আনসার। তাহলে এটা ভাগ করার পর 25 এর সাথে গুণ করলে মান আসতেছে 18750। তো আমরা জানি p = কি মূলধন। তাহলে দেখেন আমরা মূলধন বের করছি, আমাদের প্রশ্নে বলা হচ্ছে মূলধন বের করতে হবে, তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তাহলে আপনারা সাইড নিচে এটা আনসার বের করার পর লিখবেন, সুতরাং মূলধন p = 18750 টাকা। এটাই হবে আমাদের নির্ণয় আনসার। আশা করি আপনারা এই ম্যাথের উত্তরটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। যদি সমস্যা হয় আমি আপনাদের জন্য লাইভ ক্লাসের আবারও ব্যবস্থা করব, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইচ্ছামতো আপনারা প্রশ্ন করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা ফেসবুকে হচ্ছে আপনারা নক করতে পারেন, আমি যথাসম্ভব আপনাদের চেষ্টা করব যে আপনাদের এই সমস্যাগুলো দূর করতে। তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি দেখে নিব। তো 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো একই হার বলতে আমরা এর আগের প্রশ্নে যে হারটা বের করছি সেটা আমাদের লিখতে হবে, যে এইটাই হবে এই হারে আমরা এই প্রশ্ন সলভ করব। তো আমরা কি লিখব সমাধানের ক্ষেত্রে, আমরা এই প্রশ্নটি কোন জায়গায় পেয়েছি, খ হতে পেয়েছি, তাহলে আমরা লিখব খ হতে পাই। আর এর মানটা কত পাইছিলাম, r = 1/25। এই হারে আমরা কি পাইছি, মুনাফার হারটা ছিল এই হারে বের করছিলাম, হারটা বের করছিলাম, আর এর মানটা বের করছিলাম। আপনারা যদি ভুলে যান তাহলে আবার একটু পিছনের দিকে গিয়ে দেখেন আর এর মানটা কত দিছিলাম, আর দিছিলাম 1/25। এই হারটা ছিল আমাদের মূলধন নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই হারই আমরা ব্যবহার করতে হবে গ নাম্বার প্রশ্নে। আবার কি বলা হচ্ছে উক্ত মূলধন। তাহলে আমরা মূলধন কোনটা বের করেছিলাম, আগে যে মূলধনটা বের করেছিলাম পি, এই পিটা হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে মূলধন হিসেবে কাজ করবে। তো উক্ত মূলধন যেহেতু বলা হচ্ছে তাই আমরা আগের পিটা যেটা আনসার বের করেছিলাম 18750 টাকা, সেটাই হবে আমাদের পি। তাহলে আমরা পি = কত, 18750 টাকা। দেখেন আমরা পি পেয়ে গেছি, আর পেয়ে গেছি। তারপরে কি বলা হচ্ছে যে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। তাহলে দেখেন আমাদের সময়ও কিন্তু বলে দেওয়া হচ্ছে, সময় হচ্ছে কত, 3 বছর। তাহলে আমরা লিখতে পারি n = 3 বছর। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে সরল মুনাফা বের করতে হবে। তাহলে আমরা সরল মুনাফা = জানি কি, প্রথমে আমরা মুনাফা দুটো বের করে দিই, সরল মুনাফা বের করে দিই, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে দিই। তাহলে সরল মুনাফা I = কি জানি, PNR। তাহলে পি এর মান কত, 18750, 18750। তারপরে n হচ্ছে কত, 3 বছর। তারপরে হচ্ছে আর হচ্ছে 1/25, আমরা 1/25। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আমরা গুণ করলে যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের সরল মুনাফা I এর মান। তাহলে আমরা সরল মুনাফাটা মান পেয়ে গেলাম 2250 টাকা। তো সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যেহেতু বলা হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা আমরা চক্রবৃদ্ধি মুনাফা কি, C - P,
অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল মাইনাস হচ্ছে মূলধন, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা কিন্তু সি এর মানটা আমরা জানি না, সি এর মানটা কি পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এন। এখন এন এর মানটা কত, আচ্ছা এনটা আগে লিখে নেই, মাইনাস হচ্ছে পি। এখন সবগুলোর মান বসাই দিব। দেখেন আমরা সব কিছুই জানি, এন 3 বছর, পি এর মান জানি, এটা হচ্ছে সি এর সূত্র। আপনারা আবারও বলে দিচ্ছি সবৃদ্ধি মূল্যের সূত্রটা হচ্ছে এটা, সি এর মানটা এটা পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, পি হচ্ছে আমার মূলধন। তো দেখেন এখানে সব কিছুই আমরা জানি, এটা আমরা যদি গুণ করি বা করি যাই করি না কেন আমাদের আনসারটি চলে আসবে। পি এর মান 18,750 ইন্টু এটা কত 1 প্লাস আর এর মানটা কত 1/25, 1/25, এন এর মান হচ্ছে 3 বছর মাইনাস হচ্ছে 18,750। এখন দেখেন এই যে অংশটুকু আসছে, এটা যদি আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করেন আপনাদের কিন্তু মানটি চলে আসতেছে। তাহলে আমি এই মানটা ক্যালকুলেটরে হিসাব করে আপনাদের দিতেছি। তাহলে দেখেন এটা যদি আমরা গুণ করি, তো গুণ করার পর মান আসতেছে 21,091.2 মাইনাস 18,750, 18,750 অর্থাৎ মূলধনটা বিয়োগ করলাম সবৃদ্ধি মূল থেকে। বিয়োগ করার পর আমার যেটা আসতেছে এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 2341.2 টাকা। তাহলে দেখেন চক্রবৃদ্ধি মুনাফার মানটা পাইছি, সরল মুনাফার মানটা পাইছি। এখন বলছে কি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এই লাইনের পর হচ্ছে আপনারা উপরে চলে আসবেন। তো আমি আবারও তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে এই লাইনের পর উপরে চলে আসবেন। আমি উপরের লাইনগুলো হচ্ছে মুছে দিতেছি। তো শুধু একটি লাইনই বাকি আছে যে পার্থক্যটা বের করতে হবে। সুতরাং কি লিখবেন, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি যেটা বড় সেটা লিখতে হবে। দেখেন আমার চক্রবৃদ্ধি মুনাফার মানটা বড় আসতেছে সরল মুনাফা থেকে, তাহলে আমরা যে অংশটুকু বড় সেটা আমরা আগে লিখবো। চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য, এবং সরল মুনাফার পার্থক্য। পার্থক্য বড় কোনটা 2341, তাহলে 2341.2 মাইনাস হচ্ছে 2250 অর্থাৎ 2250 টাকা। তো এই যে বিয়োগ করব এই বিয়োগটাই হচ্ছে আমাদের পার্থক্য। যেহেতু আমাদের পার্থক্য বের করতে হচ্ছে তাহলে আমরা এই বিয়োগ করার পরেই হচ্ছে আমাদের আনসারটি পেয়ে যাব। তাহলে 2341.2 থেকে 2250 টাকা বিয়োগ করে দেখেন, আপনারা ক্যালকুলেটর করেন বা হাতে করেন, যেটা আসবে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে বিয়োগ করলে আমাদের বিয়োগফলটি আসতেছে 91.2 টাকা। যেহেতু আমাদের শুধুমাত্র পার্থক্যই বের করতে বলা হচ্ছে, আমরা পার্থক্য বের করে নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে আপনারা এরপরে আনসারটি লিখে দিবেন। তো আশা করি আপনারা এই ম্যাথের প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন।